থ্যাংক ইউ। আপনার ওই ওষুধে আমার মাথার যন্ত্রণা একদম চলে গেছে। আর ওই ভয়ঙ্কর স্বপ্ন এখন সেটাও আর দেখি না। হ্যাঁ, ওই ভয়ঙ্কর স্বপ্ন যার কথা আপনি সবসময় বলেন, কিন্তু আপনি আমাকে সেই ব্যাপারে কোনোদিনও বলেননি। ওই ভয়ঙ্কর স্বপ্নগুলো কি? অ্যাকচুয়ালি দেখুন অভিজিৎ, আমার উপর ভরসা রাখুন, আমাকে বলুন, না হলে আমি আপনার চিকিৎসা কিভাবে করব? আসলে এই কথাটা আমি কাউকে বলতে পারিনি। আমি 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 স্বপ্নে নিজেকে নিজে দেখি। আমি দেখতে পাই যে আমি কাউকে খুন করছি। আর সেটাও কোনো সিআইডি অফিসারের মতো নয়, একজন অপরাধীর মতো। তুমি তো জানো যে আমি পুরনো কথা মনে রাখতে পারি না। 13 বছর আগের যে কথাটাই আমার মনে পড়ে, তাতে আমি নিজেকে খুনির বেশে দেখি। একজন সিআইডি অফিসার যে আগে একজন অপরাধী ছিল। ওকে, তাহলে এই ব্যাপার। চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আপনার সঙ্গে রয়েছি। আমাকে আপনার বন্ধু ভাবুন। বন্ধু? আমি দুঃখিত মায়া, কিন্তু এই শব্দটাতেই ঘেন্না হয়ে গেছে আমার। যাকে যাকে আমি বন্ধু ভেবেছি, তারাই আমায় পেছন থেকে ছুরি মেরেছে, ঠকিয়েছে আমায়। এরকমটা কেন বলছেন? এত বছর সেডিতে একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে সময় কাটিয়েছি, কিন্তু আজকে যখন আমার ওদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন ওরা কি করলো? আমাকে ছুঁড়ে ফেলে দিল, বের করে দিল আমায়। এই পৃথিবীতে কেউ কারো বন্ধু হয় না মায়া। আই এম ভেরি সরি। তার মানে ওষুধ নিজের কাজ শুরু করে দিয়েছে। এবার এই অভিজিৎ নিজের বন্ধুর ওপর তো কি, দয়া আর রেসিপির ওপরও ভরসা করতে পারবে না। বাহ, আই এম সরি। আমি তোমায় আমার সমস্যাগুলো বলতে শুরু করলাম। আচ্ছা, কি বলতে চাইছিলে তুমি আমায়? তুমি যখন এখানে ডাকলে আমায়, তখন কিছু বলতে চাইছিলে না তুমি আমায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি একজন লোক আছে যে আপনার সঙ্গে দেখা করতে চায়। আর এইসব শোনার পরে আমারও মনে হয় যে আপনারও ওর সঙ্গে দেখা করা উচিত। কে সেই ব্যক্তি? আছে একজন যে এই সময় আপনার সাহায্য করতে পারে।
আমায় সাহায্য? ঠিক আছে, কবে দেখা করতে হবে? কাল দুপুরবেলা। আবার দেখা হবে। আরে হ্যাঁ? তুমি এখান থেকে যাবে কি করে? আমি ট্যাক্সি নিয়ে নেব, ডোন্ট ওয়ারি। না না, তুমি এত রাত হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি তোমায়, দাঁড়াও। না না, আপনি চিন্তা করবেন না, আমি চলে যাব। না না, ঝামেলার কি আছে, আমি তোমায় ছেড়ে দিয়ে আসছি। এসো প্লিজ। থ্যাঙ্কস। আপনার কোনো ধারণাও নেই অভিজিৎ যে এই ওষুধগুলো আপনার ওপর কি প্রভাব ফেলবে। যদি সবকিছু আমাদের প্ল্যান মাফিক হয় তাহলে আপনি নিজের হাতেই সিআইডিকে বরবাদ করে দেবেন। মাই গড, স্যার, বডিটা এখনো গরম আছে, মনে হচ্ছে একটু আগেই মারা গেছে। আর ওর গলাতে দড়ির দাগ আছে, মনে হচ্ছে শ্বাসরোধ করে মারা হয়েছে। আর ওর কাছে এমন কোনো জিনিস পাওয়াও যায়নি যেটা দিয়ে এর পরিচয় জানা যেতে পারে। আচ্ছা অভিজিৎ, তুমি তো একে চিনতে না, না? আমি তো আপনাকে আগেই বললাম স্যার যে আমি ওকে প্রথমবার দেখলাম। প্রথমবার দেখলো অভিজিৎ, সেটা ওর লাশকে, তাই তো? আগে হ্যাঁ, আর সেটাও তোমারই গাড়িতে। আগে হ্যাঁ, গাড়ি তো আমারই। কিন্তু স্যার আমি তো বললাম না আপনাকে যে আমি বুঝতেই পারিনি যে কিভাবে লাশটা গাড়ির ভিতরে কি করে এলো। আশ্চর্য ব্যাপার, তাই না? যে অভিজিতের গাড়ির পেছনের সিটে একটা লাশ ছিল আর অভিজিতের চোখেই পড়েনি। আমি খেয়াল করিনি স্যার। তুমি বলেছো যে যখন ওই গাড়িটা পার্ক করেছিলে তখন তো এই লাশটা গাড়িতে ছিল না। স্যার যদি তখনই জানতে পারতাম তাহলে আমি তখনই আপনাদেরকে ফোন করতাম। হ্যাঁ। আচ্ছা, তুমি ওখানে ওই হোটেলে কতক্ষণ ছিলে? আমরা রাত 11:30 থেকে প্রায় 1:30 পর্যন্ত ছিলাম। 11:30 থেকে 1:30 পর্যন্ত। আচ্ছা অভিজিৎ, তুমি রাত্রি 11টা থেকে 1:30 পর্যন্ত কি করতে গিয়েছিলে? ডিনার করতে গিয়েছিলাম স্যার। আমি তো বললাম আমি ওর সঙ্গে ছিলাম। আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম যে ও তোমার নতুন বান্ধবী মায়া, তাই না? আচ্ছা, এর ব্যাপারে তো তুমি কোনোদিন কিছু বলোনি। স্যার ও নতুন বন্ধু হোক বা পুরনো, আপনাদের কিন্তু এই বিষয়ে কিচ্ছু বলার নেই। বলার আছে অভিজিৎ, কি করব বলো, বলার তো আছে। কারণ যখন এই লাশটা তোমার গাড়ি থেকে পাওয়া গেছে, এ তোমার সঙ্গে ছিল গাড়িতে। আর আশ্চর্য কথা, এও লাশ দেখতে পাইনি। স্যার আপনি ওকে এর মধ্যে টানবেন না। আমি তো আপনাকে বলছি লাশের বিষয়ে যা কিছু জানি আমি তো সেটা বলছি আপনাকে। অভিজিৎ,
এক মিনিট দয়া, এক মিনিট। যদি লাশের ব্যাপারে তুমি সব বলে থাকো তাহলে এটা বলো, এই লাশটা তোমার বন্ধ গাড়িতে আসলো কখন আর কিভাবে? তা সেটা এটা হতে পারে যে ভুলবশত গাড়িটা খোলা ছিল আর কেউ হয়তো লাশ ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আরে অভিজিৎ, তুমি একজন অলরেডি সিআইডি অফিসার, আর এত বড় ভুল? সেটা তো আমি খবর নেবই। দয়া, স্যার, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ, ব্লুনি ইন্টারন্যাশনাল হোটেলে চলো। ইয়েস স্যার। চলো দয়া। এই ছবিটা ভালো করে দেখুন। বলুন যে এই লোকটাকে কখনো দেখেছেন? না স্যার। আপনাদের মধ্যে কেউ? ভালো করে দেখুন। না স্যার। আপনি দেখেছেন? আপনি? না। ম্যানেজার বাবু, আপনি বলুন, আপনি দেখেছেন লোকটাকে? আগে না, আমি একে কখনো দেখিনি। আপনাদের কোনো জায়গায় ভুল হচ্ছে। আমাদের হোটেলে এইসব খুন খারাপি উল্টো সিধা কাজ কখনোই হয় না। এখানে সব ভদ্রলোকেরা আসে। তাহলে কি ভদ্রলোকেরা ভুল করে না? আমি মানছি যে আপনি এই লোকটাকে চেনেন না, কিন্তু দেখেছেন তো? আরে আমি তো বললাম স্যার, এই লোকটা আমাদের হোটেলে কখনো আসেইনি। এই লোকটা খুন হয়েছে মাত্র 3-4 ঘন্টা হয়েছে। তারপরে ওর লাশকে আপনাদের হোটেলের পার্কিং লটে পাওয়া গেছে, একটা খালি গাড়ি থেকে পাওয়া গেছে, বুঝেছেন? স্যার, এটা হতে পারে যে যার গাড়ি থেকে লাশটা পাওয়া গেছে খুনটা সেই করেছে। যতটুকু জিজ্ঞেস করেছি ঠিক সেটুকুই উত্তর দেবেন, বুঝেছেন? বেশি চালাকি করার চেষ্টা করবেন না। লাশ আপনাদের হোটেলের পার্কিং লটে পাওয়া গেছে, আপনাদের হোটেলে। স্যার, স্যার, এটাও তো হতে পারে যে এই লোকটা হোটেল পর্যন্ত আসেনি, ওকে কেউ বাইরে মেরে ফেলে। হতে পারে। চলুন আমাদের গিয়ে দেখাবেন আপনাদের হোটেলের পার্কিং লট। আচ্ছা দাদা, এই পার্কিং লটের সিকিউরিটি গার্ড আপনি? হ্যাঁ স্যার। এই ফটোটা দেখে বলুন তো, এই লোকটাকে এখানে আসতে যেতে দেখেছেন? না স্যার। মন দিয়ে দেখো, একটু আগে 3-4 ঘন্টা আগে এই লোকটা এখানে ছিল। না স্যার, এই লোকটা তো হেঁটে এইখানে আসেনি। যদি গাড়িতে আসে তো সেটা বলতে পারবো না। স্যার, লোকটা যদি এখানে গাড়ি করেই এসে থাকে তাহলে পার্কিং লটেই গাড়িটা থাকা উচিত। হ্যাঁ ঠিক, একটা কাজ করো, পার্কিং লটে যতগুলো গাড়ি এসেছে খোঁজ নাও যে ওই সব গাড়িগুলো হোটেলের গেস্টের কিনা। স্যার, স্যার আমাকে জিজ্ঞেস করুন না, আমি আপনাকে সব বলছি। স্যার, এর মধ্যে অর্ধেক গাড়ি আমাদের নিজেদের স্টাফের, আর অর্ধেক গাড়ি হলো তাদের যারা এই হোটেলে রয়েছেন। তাহলে সচিন, ম্যানেজার বাবুর সঙ্গে যাও আর হোটেলে যে কয়জন গেস্ট আছে প্রত্যেকের কাছে গিয়ে খোঁজ নাও যে তাদের কোন কোন গাড়ি। চলুন। স্যার, হ্যাঁ, এটাও তো হতে পারে যে যে মারা গেছে আর যে খুনি সে একসঙ্গে একই গাড়িতে এই হোটেলে এসেছিল। কি তুমি কি বলতে চাইছো? তাড়াতাড়ি বলো তো। স্যার, হতে পারে খুনি ওই লোকটাকে এখানেই খুন করে, হ্যাঁ। আর খুন করার পরে লোকটার লাশটাকে অভিজিৎ স্যারের গাড়িতে ঢুকিয়ে দেয় আর তারপর এখান থেকে পালিয়ে যায়। হতে পারে খুনি অভিজিতের গাড়িতে লাশটাকে রাখে আর ওইখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেটা নিজের গাড়িতে। বিবেক, নিজের গাড়িতে। এই হোটেলের ভেতরে যে কটা গাড়ি যায় আর আসে সব কটার নাম্বার তুমি নোট করো। হ্যাঁ স্যার, সবকিছুই লেখা আছে। বিবেক, রেজিস্টারটা চেক করো। Yes, sir. দেখো গত 3-4 ঘন্টার মধ্যে কটা গাড়ি এখানে যাওয়া আসা করেছে। স্যার, হ্যাঁ সচিন, স্যার, পার্কিং লটে যতগুলো গাড়ি আছে সব ব্যাপারে খোঁজ নিয়েছি। এমন কোনো গাড়ি নেই যেটা বেওয়ারিশ। কোনো গাড়ি বেওয়ারিশ নয়। স্যার, হ্যাঁ, স্যার এইখানটায় খুব অদ্ভুত লাগছে। এই গাড়ি ZZAAT 409 9:55 হোটেল থেকে বাইরে যায়, কিন্তু হোটেলে কটার সময় আসে এটা লেখাই নেই। এদিকে এসো। গাড়িটা বাইরে যাওয়ার টাইম লেখা আছে কিন্তু ভেতরে আসারটা নেই কেন? এটার থেকে মনে হয় যে তুমি ডিউটিতে ছিলে না। না না স্যার, এটা হতে পারে না। তাহলে এটা কিভাবে হলো?
যখন থেকে আমি ডিউটিতে এসেছি তখন থেকে 1 মিনিটের জন্য আমি কোথাও যাইনি স্যার, দিব্যি খেয়ে বলছি। স্যার হ্যাঁ, শুধু তাই নয়, ওই গাড়িটাই আবার ZZAT409 আরেকবার স্যার হোটেলে এসেছিল 12:10 আর 1:05 হোটেল থেকে বেরিয়ে যায়। স্যার এক মিনিট, ZZ8K M527 গাড়িটা 8:25 পার্কিং লটে আসে, কিন্তু স্যার এই গাড়িটা পার্কিং লট থেকে বেরোয়নি, আর এই গাড়িটা তো পার্কিং লটেই নেই স্যার। এটাই তো আশ্চর্য কথা। একটা গাড়ি ZZAT409 পার্কিং লটে একবার ভেতরে আসে, কিন্তু 2বার বাইরে যায়, 2বার, কিন্তু এন্ট্রি ভেতরে আসার শুধু একবার। আর দ্বিতীয় গাড়ি ZZAK M527 এই গাড়ি একবার ভেতরে আসে, কিন্তু বাইরেই যায় না, উধাও। কিভাবে? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? কখন আসবে সেই ব্যক্তি? ব্যাস এখনই পৌঁছে যাবে। তুমি কিন্তু এটা বললে না যে লোকটা কে আসলে। উনি এখনই পৌঁছে যাবেন, আপনি নিজেই জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, কমসে কম এটা তো বলো, করেটা কি, আমার সাথে কেন দেখা করতে চায়? অ্যাকচুয়ালি সবকিছু উনিই বলবেন। কি হলো? ওই সেই মাথা ব্যথা। এমনি তো মাথাটা পুরো খারাপ করে রেখেছে, একে একদম চুপ করিয়ে দিই। এই এই ব্যথা সহ্য করতে পারছি না আমি। এই নিন, এই ওষুধটা খেয়ে নিন, ঠিক হয়ে যাবেন আপনি। হ্যালো অভিজিৎ। হ্যালো, কে আপনি? জিজ্ঞাসা করার স্বভাবটা যাবে না তোমার। হাই, অমিত নাম আমার। অমিত, কি বিষয়, কি ব্যাপার, আমার সাথে কেন দেখা করতে চাইছেন? মায়া আমাকে বলল যে গতদিন তোমার সাথে কি হয়েছিল, শুনে খুব খারাপ লাগলো। সিআইডিতে এত বছর ধরে কাজ করার সততা কোনো কাজে লাগলো না, ওরাই তোমাকে সন্দেহ করলো। একসময় যাদের উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে। মায়া, আমি তোমার বন্ধু হিসেবে এই কথাগুলো তোমায় বলেছিলাম, কিন্তু তুমি তুমি সারা দুনিয়া এইসব কথা বলে বেড়াচ্ছ। হ্যাঁ অভিজিৎ, ইনি আমার দাদা হন, আপনি ওর ওপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন, ও শুধু আপনার সাহায্য করতে চায়। হ্যাঁ অভিজিৎ, আমার কাছে তোমার জন্য দারুণ একটা অফার আছে। অফার? আমি আমি কিছু বুঝলাম না। এমন একটা অফার যাতে তুমি সিআইডি সবার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে যারা তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু তুমি আমায় নিয়ে কেন অত ভাবছো? হ্যাঁ, তুমি এসব কেন করছো আমার জন্য? আমি কিছুই করব না, যা করার তোমাকেই করতে হবে। আমি তো শুধু তোমাকে অফার দিচ্ছি, আর তাও এই জন্য অভিজিৎ যে তুমি আমার বোনের বন্ধু। তা না হলে পথ চলতি লোকের সাহায্য করা আমার অভ্যেস নয়। হ্যাঁ অভিজিৎ, এটা খুবই ভালো সুযোগ, প্লিজ
না বলবেন না? ঠিক আছে, কিন্তু এত এত বড় ডিসিশন আমি চিন্তা ভাবনা করতে একটু সময় চাই। আমি এই সিদ্ধান্ত এখনই নিতে পারবো না। দেখো অভিজিৎ, আমার কাছে ফালতু সময় নেই। তোমার কাছে শুধু আজকের দিনটা আছে, যতটা ভাববার ভালো করে ভেবে নাও। ও মাই গড, অ্যাকচুয়ালি আমার মাথা ব্যথা বেড়ে চলেছে। আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি এখন যাচ্ছি। অভিজিৎ, এখানে পাশেই একটা জায়গা আছে, আপনি ওখানে আরাম করতে পারেন। চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আমি তোমাকে বলেছিলাম না অভিজিতের উপরে নজর রাখার জন্য? হ্যাঁ, ওর কোনো কিছু দরকার পড়লে আমায় খবর দেবে, বলেছিলাম কিনা? অভিজিতের ব্যাপারে কিছু জানতে পারলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ও ঠিকই আছে, কিন্তু আজকাল ও খুব ডিস্টার্বড আছে, বুঝতে পারছি না কি করে বসবে। আমি তোমায় পরে ফোন করছি। কি হয়েছে, কি জানতে পেরেছো? না স্যার, নিরুদ্দেশ লোকের লিস্টে নাম পাইনি। স্যার, আমি পুলিশ স্টেশন থেকে খোঁজ নিয়েছি। এই 24 ঘন্টার মধ্যে কারোর নিখোঁজ হওয়ার কোনো খবর নেই স্যার। ও, আর স্যার, আমাদের এখানে যে সমস্ত ক্রিমিনালদের রেকর্ড রয়েছে তাদের সঙ্গে হাতের ছাপ মিলিয়ে দেখেছি স্যার, কারোর সঙ্গে মিল নেই স্যার। কারোর সঙ্গে মিল নেই, কিন্তু এই লোকটা কে? স্যার, হ্যাঁ, আরটিও থেকে আসছি স্যার। দুটো গাড়িরই রেজিস্ট্রেশন নাম্বার সম্বন্ধে জানতে পেরেছি। যেই গাড়িটা হোটেলে একবার ভেতরে এসেছিল অথচ দুবার বাইরে গেছিল, সেটার নাম্বার প্লেটটাই নকল ছিল স্যার। সেরকম কোনো রেজিস্ট্রেশনই নেই। নকল নাম্বার প্লেট? আর দ্বিতীয় গাড়িটা, যেটা ভেতরে আসার পরে বাইরেই যায়নি? দ্বিতীয় গাড়িটা একটা কার রেন্টাল কোম্পানির গাড়ি স্যার, A2Z এজেন্সি। তারা ভাড়ায় গাড়ি দেয়। ভাড়ায় দেওয়া হয় যে গাড়ি, A2Z কার রেন্টাল এজেন্সি, ZZ8K527 নাম্বারের গাড়ি। কেউ আপনার কাছ থেকে ভাড়া নিয়েছিল? হ্যাঁ স্যার, ভাড়া তো দেওয়াই হয়েছিল, কিন্তু কারটা ফেরত এসে গেছে তো। ফেরত এসে গেছে? কখন? স্যার, আজকে সকালেই। কে নিয়ে এসেছিল ওই গাড়িটা ফেরত? স্যার, জানি না, যখন সকালে এখানে আসলাম গাড়িটা আগে থেকেই এখানে ছিল, আর এই চাবিটাও ওর ভিতরে লাগানো ছিল। এটা কি করে হতে পারে? কাউকে কিছু না বলে গাড়িটা কিভাবে এখান থেকে নিয়ে যায়? হতে পারে আপনাদের ড্রাইভার এখানে ছেড়ে দিয়ে গেছে। না স্যার, এই গাড়িটার সঙ্গে কোনো ড্রাইভার ছিল না, আর এটা আমাদের কোনো রেগুলার কাস্টমারই চেয়ে পাঠিয়েছিলেন। রেগুলার কাস্টমার? কে তিনি রেগুলার কাস্টমার? এক সেকেন্ড স্যার, আমি চেক করে বলছি। তাড়াতাড়ি। ফেডরিক, এই দেখো, এটা তো আঠার মতন মনে হচ্ছে। মনে হচ্ছে কেউ আসল নাম্বার প্লেটের ওপর নকল নাম্বার প্লেট লাগিয়েছে। এটা সেই গাড়িটাই স্যার, যেটা একবার ভেতরে গেছিল অথচ দুবার বাইরে এসেছিল। এই গাড়িটা প্রথমে আসল নাম্বার প্লেট নিয়ে হোটেলে আসে, আর সেখানে আসল নাম্বার প্লেটের ওপর নকল নাম্বার প্লেট লাগানো হয়। তারপর ওই গাড়িটা বাইরে যায়, ভেতরে আসে, দ্বিতীয়বার বাইরে যায় নকল নাম্বার প্লেট লাগিয়ে। স্যার, হ্যাঁ স্যার, এই কারটা একটা হোটেল থেকে চেয়ে পাঠিয়েছিল, হোটেল ব্লুনি ইন্টারন্যাশনাল। দেখুন এখানে। হোটেল ব্লুনি ইন্টারন্যাশনাল? হ্যাঁ দেখুন। ওটা তো সেই হোটেল ব্লুনি ইন্টারন্যাশনাল যেখানে অভিজিতের গাড়ি থেকে লাশ পাওয়া যায়। ইয়েস স্যার। কে বুকিং করেছিল এই গাড়িটা? স্যার, জানি না, এখানে নাম ধাম তো কিছুই লেখা ছিল না, কিন্তু স্যার ব্লুনি ইন্টারন্যাশনাল থেকে এতবার গাড়ি চেয়ে পাঠায় যে আমরা বুকিংটা ফোনেই করিনি, কোনো নাম ধাম জানতে চাওয়া হয় না। ফেডরিক, দয়াকে ফোন করো আর বলো ও যেন হোটেল ব্লুনি ইন্টারন্যাশনালে যায় আর গিয়ে জিজ্ঞাসাবাদ করে
এই গাড়ির ব্যাপারে। আমরা জানি যে 10 তারিখে A to Z এজেন্সি থেকে এখানে একটা গাড়ি পাঠানো হয়েছিল। গাড়িটা কার জন্য চেয়ে পাঠানো হয়েছিল তার নাম আর ঠিকানা আমাদের জানা দরকার। ভালো করে চেক করে বলো। হ্যাঁ স্যার। দশ তারিখে না স্যার, স্যার 10 তারিখে তো কোনো গাড়িকে ডাকা হয়নি স্যার। এই দেখুন, শেষ বুকিংটা 8 তারিখে ছিল, আর 302 নম্বরে যে গেস্ট আছেন ওনার জন্য গাড়িটা ডাকা হয়। গাড়িটা কি তুমি দেখেছিলে? না, 10 তারিখে তো আমি এখানে ছিলামই না। শোনো মিস্টার, 10 তারিখে এখান থেকে কেউ একজন ফোন করেছিল আর A to Z কোম্পানি থেকে গাড়ি চেয়ে পাঠিয়েছিল। কিভাবে পাবে আমরা জানি না, কিন্তু খোঁজ করে আমাদের জানাও 10 তারিখে গাড়িটা কে চেয়ে পাঠিয়েছিল। স্যার আমাদের বিশ্বাস করুন স্যার, স্যার আমাদের মধ্যে কেউ ফোন করেনি। স্যার এমনটাও তো হতে পারে যে ফোনটা এখান থেকে করাই হয়নি, আর যে ফোন করেছিল সে খুব ভালো করে জানতো যে হোটেলের নাম করলে খুব সহজেই গাড়ি পাওয়া যাবে। সচিন যেই হোক না কেন এই হোটেলেরই লোক। স্যার 1 মিনিট স্যার, স্যার মনে পড়েছে স্যার, ওই দিন A to Z কোম্পানির ড্রাইভারকে আমি হোটেলে আসতে দেখেছিলাম, কিন্তু মহেশ তাকে বাইরেই আটকে দিল। মহেশ? কে এই মহেশ? মহেশ এই হোটেলেই কাজ করে তো, প্রথমে ট্রাভেল ডেস্কে আমার সাথেই ছিল। তার মানে স্যার এই সব নাম্বার ওর কাছেই হবে, আর তার মানেও খুব সহজেই গাড়ি বুক করতে পারবে। হ্যাঁ স্যার। এই মুহূর্তে মহেশ আছে কোথায়? আজকে তো মহেশ আসেনি, ম্যানেজার স্যার তো সকাল থেকে ওকে খুঁজছে, ফোনটাও তুলছে না। শচীন, মনে হচ্ছে এই সেই লোক যাকে আমরা খুঁজছি। এর বাড়ির অ্যাড্রেসটা দাও তো। দেখো সালুকে, এই লোকটাকে চেনা খুব মুশকিলের ব্যাপার। কোনো জায়গা থেকে কিচ্ছু জানতে পারছি না। আমি কি জন্য আছি বস? আমি সাহায্য করব না? সেটা কিভাবে? 1 মিনিট, এই লোকটির মুখটা খুব ভালো করে দেখো বস। আমার মনে হয় মরবার কিছুক্ষণ আগেই ও সেভ করেছে। আর এই দেখো, সেভের কারণেই এর মুখের ওপর এই কাটা চিহ্নটা। এটা আর এমন কি বড় কথা ডাক্তার বাবু, এ হয়তো পুরনো ব্লেড দিয়ে দাড়ি কাটছিল। না ফ্রেডি, ব্যাপারটা পুরনো ব্লেডের নয় বস, একটু মন দিয়ে দেখো ওর মুখটা। দাড়ির নিচের স্কিনটা মুখের অন্য জায়গার স্কিনের থেকে বেশি ফর্সা। তাহলে অনেকদিন পরে দাড়ি কামিয়েছে। আর একটা কথা, একটু এদিকটা তাকাও, এর নাকের ওপর এই দুটো দাগ। সালুকে, এটা তো চশমা পরার জন্য এই ছাপ পড়েছে। এক্স্যাক্টলি, সব সময় চশমা পরার কারণে মানুষের নাকের ওপর এইরকম দাগ পড়ে। এইরকম, এই দেখো, এর নাকের ওপরও এইরকম দাগ আছে। আর শুধু তাই নয়, এর চোখেও। চোখে কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার, এর চোখের থেকে আমরা এরকম একটা কেমিক্যাল পেয়েছি যেটা কন্ট্যাক্ট লেন্সেস খোলার আর পড়ার সময় ব্যবহার করা হয়। ও, আর একটা কথা বস, এই লোকটির গালের ওপর থেকে খুব চটচটে আঠালো জিনিস পেয়েছি। দেখো এখনো লেগে আছে। হ্যাঁ সালুকে, আঠা তো আছে। এ ওর নিজের দাড়ি কামিয়ে নকল দাড়ি সেট করেছে, চশমা খুলে কন্টাক্ট লেন্স লাগিয়েছে। কেন? কি প্রয়োজন পড়েছিল ওর নিজেকে ছদ্মবেশে রাখা? পুরো ঘরটা তছনছ করে রেখে গেছে। মনে হচ্ছে কোনো কিছুর খোঁজে এসেছিল। আর হ্যাঁ স্যার, মহেশকেও দেখা যাচ্ছে না। ওর কিছু হয়ে যায়নি তো? হয় ওর কিছু হয়েছে অথবা ও বাড়ি ছেড়ে পালিয়েছে। এখন আপনারা মন দিয়ে দেখুন ফটোগুলোকে, মন দিয়ে দেখুন, আর বলুন যে এর মধ্যে কেউ এখানে আপনাদের হোটেলে স্টে করেছিল কি? দেখুন একটু মন দিয়ে। হ্যাঁ স্যার, আমি একে এখানে দেখেছি। হ্যাঁ স্যার, আমিও দেখেছি। দেখেছো? তাহলে তাড়াতাড়ি বলো, কোন রুমে ছিল? স্যার, আমার মনে হয় না উনি এখানে হোটেলে কোনো রুমে থেকেছিলেন। আমি ওনাকে লবিতে ঘুরতে দেখেছি। তুমি ঠিক জোর দিয়ে বলতে পারো? হ্যাঁ স্যার, কারণ উনি এখানে এসে কোনো রুম বুক করেননি। কি আর কিছু মনে পড়ছে এর ব্যাপারে? উনি রিসেপশন থেকে একটা ফোন করেছিলেন। কাকে কাকে ফোন করেছিল? আই থিঙ্ক উনি
আকাশ এয়ারলাইন্সে ফোন করেছিলেন। কি কথা বলছিল, তুমি কিছু শুনতে পেয়েছো? স্যার উনি জিজ্ঞেস করছিলেন যে 4:30 দিল্লির ফ্লাইটটা ঠিক টাইমে আছে কিনা। ও, দিল্লির 4:30 ফ্লাইট আছে কি না আকাশ এয়ারলাইন্স? সচিন, হ্যাঁ স্যার। এসো, এটাকে ধরো। এ তো আর বেঁচে নেই স্যার। এতগুলো টাকা খুনি ওকে মেরে দিয়ে চলে গেল, কিন্তু টাকাগুলো নিল না। তার মানে খুনি কিছু খুঁজতে এসেছিল, চুরি করতে নয়। এই দেখুন স্যার, ওর লাইসেন্স। ও মহিষী স্যার। তাহলে কি খুঁজতে এসেছিল এখানে? স্যার হতে পারে মহেশ যা লুকিয়েছিল খুনি সেটা পাইনি। এক কাজ করি, চলো আমরা ওই বাড়িটা তল্লাশি নিই, হয়তো আমরা ওই জিনিসটা পেয়ে যেতে পারি যেটা ওই খুনিটা পায়নি। স্যার ঘরে কিছু পাওয়া যায়নি। এই দেখো, কত পুরনো তুলো। এই দেখুন স্যার, গদির এই পার্টটা আলাদা মনে হচ্ছে না? হুম, রুম নম্বর 225, হোটেল ব্লুনি ইন্টারন্যাশনাল। আকাশ এয়ারলাইন্সের দিল্লিগামী ফ্লাইটের জন্য সেদিন কজন প্যাসেঞ্জার ছিল যারা আপনাদের এখানে টিকিট বুক করেছিল অথচ ফ্লাইটে যায়নি? স্যার 1 মিনিট চেক করে বলছি। স্যার 7 জন প্যাসেঞ্জার এমন ছিল যাদের সিট কনফার্ম ছিল কিন্তু আসেনি। তাহলে কি ওই 7 জন প্যাসেঞ্জার তাদের টাকা ফেরত নিয়ে গিয়েছিল? না স্যার, শুধু 4 জন ছিল যারা নিজেদের টাকা ফেরত চেয়েছিল আর ফ্লাইটের কিছুক্ষণ আগে নিজের টিকিট ক্যান্সেল করিয়েছিল। আর বাকি 3 জন ওনারা কি করেছেন? স্যার ওর মধ্যে থেকে 2 জন পরের ফ্লাইটে টিকিট বুক করিয়েছিল। তার মধ্যে একজন কি করেছিল? স্যার ওর টিকিটও ক্যান্সেল করেনি, আবার টাকাও ফেরত চায়নি। ও, নাম কি সে ব্যক্তির? কে সে? স্যার মিস্টার কুমার নামের কেউ, ওনার পাসপোর্টে তাই লেখা আছে। উনি এখানকার নন, নাইরোবি থেকে এসেছেন। তার মানে সে এনআরআই? কিছু লেখা আছে তার ব্যাপারে? স্যার ওনার টিকিট নাইরোবি থেকে মুম্বাইয়ে ছিল, তারপর এখান থেকে উনি দিল্লি যেতেন। যদি এনার দিল্লি যাওয়ার ছিল তাহলে মুম্বাইয়ে কেন নেমেছিল? স্যার ওনার ফোন এসেছিল, উনি বলেছিলেন নাইরোবি থেকে আসার পর 8 ঘন্টা উনি মুম্বাইয়ে থাকবেন, তারপর উনি দিল্লি যাবেন। 8 ঘন্টা ও মুম্বাইয়ে ছিল আর তারপরে সে দিল্লি গেছিল? আচ্ছা, ও কি করছিল তাহলে 8 ঘন্টা মুম্বাইয়ে? কোনো হোটেলে থাকার কথা ছিল কি? কোনো নামটাম দিয়েছে কি? না স্যার, হোটেল সম্পর্কে কিছু নয়, কিন্তু ওনার ফেরার টিকিট সম্পর্কে লেখা আছে। কি? স্যার 1 সপ্তাহ পর উনি দিল্লি থেকে হংকং যাবেন। 1 সপ্তাহ পরে দিল্লি থেকে হংকং এ যাওয়ার কথা? আচ্ছা, মিস্টার কুমার নাইরোবির লোক। এই মিস্টার কুমারের ফুল ডিটেলস আমার চাই।
স্যার এই চাবিটা মহেশের বাড়ি থেকে পাওয়া গেছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দেখতে হবে কি জিনিস আছে এই ঘরটাতে যার জন্য মহেশ নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল। স্যার, কি হলো সচিন? স্যার এই দেখুন, ট্রিমার আর এই রেজার। ও, তাহলে এখানে কেউ তো ছিলই যে সেভিংও করেছে আর এই ট্রিমারটাও ব্যবহার করেছে। আপনারা যে বলছিলেন যে এখানে এই রুমটা কাউকে দেওয়া হয় না, হ্যাঁ, এগুলো কি ঠিক করে বলুন, কে ছিল এখানে? স্যার আমার বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে কেন লুকোবো? এই রুমটা রিজার্ভড। এই রুমটা আমরা না জিজ্ঞাসা করে কাউকে কখনো দিই না, আর না দিতে পারি। যতক্ষণ আমরা ম্যানেজার বা মালিককে জিজ্ঞাসা করছি ততক্ষণ আমরা এটা কাউকে দিই না। আপনাদের ম্যানেজারকে ডাকুন তো একটু। স্যার উনি একটু জরুরি কাজে বাইরে গিয়েছেন, কালকেই চলে আসবেন, আর ওনার ফোনও বন্ধ রয়েছে। ও, বোধহয় এই ম্যানেজার আর মহেশ দুজনে একই ডালের পাখি। আচ্ছা, মহেশ কি জানতো যে রুমটা রিজার্ভড আর সবসময় বন্ধ থাকে? হ্যাঁ স্যার, কিন্তু এটা তো হোটেলে সবাই জানে। আর এই হোটেলের মালিক মিস্টার সম্রাট, উনি কোথায়? ওনার সঙ্গে কথা বলতে পারি? স্যার সম্রাট স্যার তো পানভেলে আছেন। কাল রাত ওনার একমাত্র ছেলে ব্লুমির ওপর হামলা হয়েছে, উনি হসপিটালে রয়েছেন, আর ওনার অবস্থাও খুব খারাপ, উনি আইসিইউতে রয়েছেন। ওর উপরেও হামলা হয়েছে? কিভাবে? আচ্ছা, তাহলে কুমার টাকা নেই তো খুন করার জন্য? কন্ট্রাক্ট কিলার? হ্যাঁ স্যার, নাইরোবি পুলিশ আমাদের এই ইনফরমেশনটা দিয়েছে স্যার, যে কুমার একজন নাম করা কন্ট্রাক্ট কিলার। ও কখনোই কোনো জায়গাতেই কোনো প্রমাণ রেখে যায় না, এই জন্য কে আজ অবধি গ্রেপ্তার করা যায়নি স্যার। স্যার, নাইরোবির একটা কন্ট্রাক্ট কিলার মুম্বাইতে কি করতে এসেছিল, আর তাও মাত্র 8 ঘন্টার জন্য? কাউকে মারার জন্য এসেছিল, বুঝলে ফেডরিক? ভাগ্য খারাপ, তাই ও নিজেই মরলো। স্যার কুমার নিজের দাড়ি আর গোফ আর চশমা খুলে নকল দাড়ি, গোফ আর কন্ট্যাক্ট লেন্স কেন ইউজ করবে স্যার? কারণ স্যার এখানে তোকে কেউ চেনেই না। বিবেক ওর দাড়ি গোপ কামিয়ে কন্ট্যাক্ট লেন্স লাগিয়েছে এই কারণে যে খুন করার সময় যদি ওকে কেউ দেখে ফেলে, যাতে ওকে কেউ চিনতে না পারে ওর আসল চেহারা দেখে। আর ও এই প্ল্যানটাও করেছিল যে খুন করার পরে ও দিল্লি চলে যাবে নিজের আসল চেহারা নিয়ে। নিজের আসল চেহারা মানে নকল দাড়ি আর গোপ লাগিয়ে চশমা পরে। আর ও এটাও ভেবেছিল যখন 7-8 দিন পরে ওর গোপ দাড়ি উঠবে, ও তখন হংকং চলে যাবে নিজের আসল চেহারা নিয়ে। এত প্ল্যানিং করে যখন এসেছিল, নিশ্চয়ই কোনো বড় কাজ এসেছিল স্যার। হ্যাঁ, ও কোনো বড় কাজ নিয়েই এখানে এসেছিল। কিন্তু স্যার সে রাতে তো এখানে সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, আর না কোনো বড় লোকের উপর হামলা। হতে পারে মিস্টার কুমার কাউকে খুন করার আগেই নিজেই খুন হয়ে গেছে। কিন্তু স্যার এই কুমার কাকে মারার জন্য এখানে এসেছিল এটা এখনো জানতে পারা যায়নি স্যার। সেটাও আমরা জানতে পারবো বিবেক, সেটাও জানতে পারবো। স্যার ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই একই জায়গায় চলে এসেছি। না কাজল, এই ব্যাপার থেকে একটা ব্যাপার জানতে পেরেছি। কি জানতে পেরেছো? এটাই যে ওই রাতে একজন বড় লোকের ওপর হামলা তো হয়েছিল, কিন্তু মুম্বাইতে না, মুম্বাই থেকে কিছুটা দূরে পানভেলে। পানভেলে? কার ওপরে হামলা হয়েছিল? ব্লুনির ওপরে। ও হোটেল ব্লুনি ইন্টারন্যাশনালের মালিক সম্রাটের ছেলে। হোটেল ব্লুনি ইন্টারন্যাশনাল? হ্যাঁ স্যার, আরও মারা যায়নি, আইসিইউতে অ্যাডমিটেড, কিন্তু ওর অবস্থা খুব খারাপ। পানভেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 1 ঘন্টার দূরত্ব। ওই কুমারের প্ল্যান ছিল যে খুন করে সোজা এয়ারপোর্ট চলে যায়। কিন্তু ব্লুনি ইন্টারন্যাশনালে ও কি করছিল? পানভেলেই বা কি করছিল? এই সব কিছু হোটেল ব্লুনি ইন্টারন্যাশনালেই কেন জড়িয়ে রয়েছে? হসপিটালে যেতে হবে। ডক্টর, আমার ছেলের এখনো জ্ঞান ফিরে এলো না। আপনারা কি করছেন ডক্টর? মিস্টার সম্রাট, আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। ব্লুনি আমার একমাত্র ছেলে, প্লিজ যে কোনো মূল্যে বাঁচান ওকে। দেখুন মিস্টার সম্রাট,
আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা সব করছি। কিপ পেশেন্স, আপনি ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। ওকে, কিপ পেশেন্স। কি জানা গেল ম্যানেজারের ব্যাপারে? স্যার এখনো পর্যন্ত কিছু না, কিন্তু ফ্রেডি আর কাজল খোঁজ নিচ্ছে। সম্রাট বাবু, হ্যাঁ, আমি আইসিবির প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ বলুন। সম্রাট বাবু, আমরা জানতে পেরেছি আপনার ছেলের ওপর যে হামলা হয়েছিল সেটা কেউ সুপারি দিয়েছিল, কন্ট্রাক্ট দিয়েছিল আপনার ছেলেকে খুন করার জন্য। কন্ট্রাক্ট কিলিং? আগে হ্যাঁ, শুধু এটাই নয়, ও খুনি, ও কিলার। আপনারই হোটেলে ছিল, রুম নাম্বার 225। আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। একটাই লোক ছিল যে সবকিছু বোঝাতে পারত, মহেশ, কিন্তু ওকেও খুন করা হয়েছে। মহেশ খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, এর মানে হলো একটাই যে আর একজন কেউ আছে যে এই পুরো ব্যাপারটা জানে, হয়তো আপনার ম্যানেজার। আমার ম্যানেজার? সেও নিখোঁজ। বলুন সম্রাটবাবু, আপনার ছেলে ব্লুনি কি কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো ঝগড়াঝাটি? না না স্যার, আমার ছেলে তো খুবই শান্ত স্বভাবের ছেলে, ওর সাথে কারো শত্রুতা থাকতেই পারে না। তাহলে আপনার এমন কোনো শত্রু যে আপনার ছেলেকে মেরে আপনার উপরে প্রতিশোধ নিতে চাইছে? দেখুন স্যার, আমি একজন বিজনেসম্যান, আমার অনেক বিজনেস রাইভাল আছে, কিন্তু এরকম ধরনের নিচু কাজ কেউই করতে পারে না, কেউই না স্যার। আচ্ছা, ব্লুনি পানভেল কেন গিয়েছিল কিছু জানেন আপনি? স্যার ওখানে ও এক বন্ধু আশিয়ার সাথে দেখা করতে গেছিল। নিজের ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল? মিস্টার সম্রাট, আপনার ছেলের অবস্থা আরো খারাপ, শিগগির চলুন আপনি। ব্লুনি? কি হলো? আরে কি হয়েছে? ব্লুনি, ডক্টর কিছু করুন প্লিজ, প্লিজ। সম্রাটবাবু ছেলের ব্যাপারে খুব চিন্তায় আছেন। কি হচ্ছে? কষ্ট হচ্ছে? আপনার কি মনে হয় এই মুহূর্তে কিছু বলবেন উনি? দেখুন প্লিজ, দেখুন একটু। সচিন, করুন না প্লিজ, প্লিজ। হ্যাঁ, এই ব্লুনির সঙ্গে হামলা হওয়ার সময় কেউ তো নিশ্চয়ই দেখেছে, প্রত্যেক শুক্রবার সিদ্ধার্থ অফিস থেকে 10টার সময় চলে আসতো। ওই দিনও সে একইভাবে 10টার সময় চলে এসেছিল। আর ও এসেই বৌমাকে তৈরি হওয়ার জন্য বলে। কোনো পার্টিতে যাওয়ার কথা ছিল। আচ্ছা, ব্লুনিরও কি যাওয়ার কথা ছিল সিদ্ধান্ত আর আশিয়ার সঙ্গে? এই জন্য ও এসেছিল এখানে? বড়লোক বাবার শয়তান ছেলে রাতের পর রাত আমাদের বাড়ির সামনে ঘোরাফেরা করত। কতবার বারণ করেছিলাম আমি ওকে, নির্লজ্জ, কোনো কথাই শুনতো না। এই বাড়ির সামনে ঘোরাফেরা করতো কেন? স্যার, আমার বৌমা প্রথম দিকে ব্লুনির বাবার হোটেলে কাজ করত। ব্লুনি ওকে বিয়ে করতে চেয়েছিল, এই জন্য পাগলের মতো এই বাড়ির চারদিকে ঘোরাফেরা করত। ও আশিয়াকে বিয়ে করতে চেয়েছিল? এসব আপনাকে কে বললো? এটা আমার অন্য কারো কাছ থেকে খোঁজ নেওয়ার দরকার ছিল না। হোটেলের ম্যানেজার এসেছিল ব্লুনির সম্বন্ধ নিয়ে। ম্যানেজার? তারপরে কি হলো? আবার কি, ছেলে ওকে তাড়িয়ে দিয়েছে। তোর ভাগ্যটাই ভালো ছিল যে ওকে মারেনি। আচ্ছা এটা বলুন, যখন সিদ্ধার্থ আর আশিয়া পার্টিতে যাওয়ার জন্য বেরিয়েছিল তখন কি হয়েছিল? কি আবার হবে, আমি ওপরে শুতে যাওয়ার জন্য চলে যাই। একটু পরে বাইরে থেকে কিসের যেন আওয়াজ এলো। কিরকম আওয়াজ? মনে হলো দুটো বাজি ফাটার মতো আওয়াজ। ওর একটু পরেই একটা ছেলের চিৎকার শুনতে পেলাম। ওটা ব্লুনিরই আওয়াজ ছিল। মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো, এই বলে চেঁচাচ্ছিল। আর তারপরে 3 নম্বর বাজি ফাটানোর আওয়াজ। তার মানে 3-3টে গুলি চলেছে ওই রাতে? হ্যাঁ, আমি যখন ছুটে নিচে গেলাম তো ওখানে আমি দেখি ব্লুনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর আমার ছেলে সিদ্ধার্থ আর বৌমা দুজনেই শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। আচ্ছা এটা বলুন যে যে লোকটা গুলি চালিয়েছিল তাকে কি আপনি দেখেছিলেন? না। আপনি কাকে সন্দেহ করেন? আমি জানি ওকে।
চলো বাইরে বেরো। আপনারা কেন বিবাহিতা মহিলার ঘরে সম্বন্ধ করতে গেছো? হ্যাঁ, আমি সম্বন্ধ স্যার, নিয়ে চলো একে। চলুন আসুন। তুমি কি মনে করেছো তুমি বেঁচে যাবে? যা পাপ করবে তার ফল তুমি পাবে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। মিস্টার সম্রাট, কোটি টাকার হোটেল বিজনেসে তুমি মালিক, আর এরকম নিজ মানসিকতা কেন করেছো তুমি? এই সবই আমি আমার ছেলের জন্য করেছি, আমার ছেলে ব্লুনির জন্য। ও আজ পর্যন্ত যা চেয়েছে ওই সমস্ত জিনিস আমি ওকে এনে দিয়েছি, কিন্তু একদিন ও আমাকে বলল যে আমাদের হোটেলের এক রিসেপশনিস্ট আশিয়াকে ওর খুব পছন্দ হয়েছে। আমি ব্লুনিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু ও মানেনি। বাধ্য হয়ে ওর জিদ আমাকে মানতে হয়েছিল। কিন্তু ওই আশিয়া মেয়েটা বিবাহিতা ছিল, এর জন্য সবার আগে আমি ওকে এটা বোঝালাম যে ওর নিজের হাজব্যান্ড সিদ্ধান্তকে ডিভোর্স দিয়ে দিক আর আমার ছেলেকে বিয়ে করে নিক। একটা বিবাহিতা মেয়ের সঙ্গে নিজের ছেলেকে বিয়ে করার কথা বোঝাতে গিয়েছিলে তুমি। নির্লজ্জতারও একটা সীমা আছে। তারপরে কি হয়েছে বলো? আমি আশিয়াকে টাকার লোভ দেখালাম, ও রাজি হয়ে গেল, কিন্তু ওর স্বামীর সিদ্ধান্ত, ও একটু গোয়ার টাইপের ছিল, কোনো মূল্যে আশিয়াকে ডিভোর্স দিতে রাজি হচ্ছিল না। এই জন্য আমি ভাবলাম সিদ্ধান্তকেই রাস্তা থেকে সরিয়ে দেব। এই জন্য আপনি নাইরোবি থেকে কুমারকে ডাকলেন? হ্যাঁ, কুমার আসল নাম্বারে লাগানো গাড়ি করে হোটেলের ভেতরে এলো। হোটেলের রুমের ভিতর গিয়ে ও নিজের দাড়ি গোফ সব কামিয়ে ফেলে, আর এই সময়ের মধ্যেই মহেশ নকল নাম্বার প্লেটটা গাড়ির উপর লাগিয়ে দিল। কিন্তু মহেশ এটা জানতো না যে কুমার একজন খুনি। নকল নাম্বার প্লেট লাগানো গাড়িতে কুমার আশিয়ার কাছে গিয়েছিল সিদ্ধার্থকে খুন করার জন্য। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, সম্রাট বাবু, আপনি যে ছেলের জন্য এগুলো করেছেন, কুমার তো তাকেও মেরে দিয়েছে। তারপরে আপনি কি করেছেন? আমি কুমারকে ওর ভুলের শাস্তি দিয়েছিলাম। মহেশ তো আপনারই লোক ছিল, তাহলে ওকে কেন মারলেন? ও প্রয়োজনের বেশি জেনে গেছিল। নিজের ছেলের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে আপনি তিনটে খুন করেছেন। তার বদলে আপনি কি পেয়েছেন? হারিয়ে ফেললেন তো আপনার ছেলেকে। ফাঁসির থেকেও বড় শাস্তি হবে আপনার। এবার সারা জীবন জেলে বসে পচতে থাকবেন ওই ছেলের স্মৃতি নিয়ে। অভিজিৎ, তুমি তুমি এখানে কি করছো? সেটাই আমি তোমায় জিজ্ঞাসা করছি। তুমি এখানে এই
মেন্টাল হসপিটালে কি করছো অভিজিৎ? আমার জন্য সবচেয়ে ভালো এই জায়গাটাই। আমার এখানেই থাকা উচিত। তুমি এরকম কথা কেন বলছো? হ্যাঁ, আমি তোমাকে এখানে থাকতে দেবো না। তুমি চলো আমার সঙ্গে। অভিজিৎ, তোমার কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো। তাড়াতাড়ি জিনিস প্যাক করো আর চলো আমার সঙ্গে, প্লিজ। আমি কোথাও যাব না। আর এই বন্ধুত্ব ড্রামা বন্ধ করো দয়া। সেই সময় তোমার বন্ধুত্ব কোথায় গিয়েছিল যখন এসিপি স্যার আমায় সিআইডি থেকে বের করে দিয়েছিল? হ্যাঁ, কত ভরসা করেছিলাম তোমায় আমি। আমি জানতাম না যে তুমি বন্ধুত্বের আড়ালে এত বড় শত্রুতা করবে আমার সাথে। বন্ধুত্বের আড়ালে শত্রুতা? হ্যাঁ, তোমাকে কতবার তোমার মাথা যন্ত্রণার কারণ জিজ্ঞাসা করেছি, তুমি বলেছো আমাকে? হ্যাঁ, প্রত্যেকবার তুমি কথা ঘুরিয়েছো। আর রেসিপি স্যার তোমাকে সিআইডি থেকে বার করে দেয়নি। উনি চেয়েছেন তুমি একটু বিশ্রাম নাও আর আবার ফিরে এসো। কে কি চাইছে আমি সব জানি। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দেবো না কিছুতেই। তোমার ব্যাগ কোথায়? চলো। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করো দয়া। নিজের চরকায় তেল দাও, বুঝলে? বেরিয়ে যাও এখান থেকে। অভিজিৎ, আমি বললাম না, চুপচাপ বেরিয়ে যাও এখান থেকে।